আচ্ছা। সো মেশিন লার্নিং নিয়ে তো আমরা কথা বলছি, যে মেশিন লার্নিং হচ্ছে যেখানে আমরা হচ্ছে ডাটার প্যাটার্নটা বের করার চেষ্টা করি একটা মডেলের মাধ্যমে, একটা মডেল বিল্ড করার মাধ্যমে। সো আজকে আমরা হচ্ছে এন্ড টু এন্ড প্রসেস গুলো নিয়ে জানবো, যে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করা হয়। সো একটা মেশিন লার্নিং এর প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে ডাটাটাকে কালেক্ট করা। সো আমার যে প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া হবে, so আমাদের একটা ডেফিনেট একটা প্রবলেম থাকে, যে প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা একটা মডেল বিল্ড করতে চাই। সবার আগে আমাদের ফার্স্ট টাস্কটা হচ্ছে ডাটাটাকে কালেক্ট করা। সো ডাটাটাকে কালেক্ট করার বিভিন্ন প্রসেস থাকে। সাপোজ ডাটাটা হচ্ছে আহ, আমরা হচ্ছে বিভিন্ন ফাইলে কালেক্ট করতে পারি। যেমন হচ্ছে আমরা আমরা হচ্ছে কালকের ক্লাসে দেখলাম যে আমরা হচ্ছে সিএসভি ফাইলে ডাটা কালেক্ট করতে, ডাটা কালেক্টেড ডাটা ছিল সেটা আমরা ইউজ করছি। তারপরে আমরা দেখলাম যে ইউআরএল আকারে হচ্ছে অনলাইনে অনেকে ডাটা সেট পাবলিশ করে ফেলে। So, এছাড়া হচ্ছে বিভিন্ন ডাটা সেট থেকে আমরা, ডাটাবেস থেকে আমরা ডাটা কালেক্ট করতে পারি। সো অথবা মনে করেন আপনার একটা এপিআই আছে, এপিআইটা থেকে আমরা ডাটা কালেক্ট করতে পারি। সো ডাটা কালেক্ট করার আসলে অনেক অনেক চ্যানেল আছে। সো অনেক পাবলিকলি অ্যাভেলেবল ডাটা আছে। তো শুরুতেই হচ্ছে এই সাইটটার কথা আমরা বলেছি, বাট আবারও বলতেছি। তো ক্যাগেল হচ্ছে এমন একটা যায় কমিউনিটি যেখানে আসলে ডাটা সায়েন্স বা এমএল এর অনেক ভালো ডাটা সেট আপনি পাবেন। সো এখনো যারা আসলে ক্যাগেল চেক আউট করে নাই, কাইন্ডলি বলবো যে আসলে ক্যাগেলটাকে দেখতে পারেন। এখানে আসলে সব ধরনের ডাটা আছে। সো ডিফারেন্ট কাইন্ডস অফ ডোমেনের ডাটা পাবেন। সো আমরা হচ্ছে ডাটা কালেকশনের ক্ষেত্রে আমার সাপোজ একটা বিজনেস কেস আসছে, সো ওইটার জন্য আমরা ডাটা কালেকশনের ক্ষেত্রে ফার্স্ট স্টেপে আসলে ক্যাগেলে চেক করতে পারি। এছাড়া অনেক পাবলিক ডাটা সেট আছে, যেমন হাগিং ফেসে কিছু ডাটা সেট আছে। তো আমরা হাগিং ফেসে যে আরো কিছু ডাটা সেট দেখতে পারি, হাগিং ফেস ডাটা সেট। সো হাগিং ফেসে আমরা কিছু ডাটা সেট পাবো, সেই ডাটা সেট গুলো দেখতে পারি। সো এখানে আসলে অনেক অনেক জায়গা আছে একটা ডাটা সেট কিভাবে লোড করতে হয়। ঠিক আছে। সো হাগিং ফেসে আমরা ডাটা সেট ইউজ করার অনেক প্রসেস বলা আছে। সো হাগিং ফেস হচ্ছে আরেকটা আরেকটা সাইট। তারপর আমরা যদি বলি যে আসলে এপিআই বা ডাটাবেস, সেগুলো থেকে ডেফিনেটলি আমরা ডাটা কালেক্ট করতে পারবো। সো ডাটা কালেকশনের জন্য আসলে আসলে অনেকগুলা পাইপলাইন থাকে। যেমন হচ্ছে আমরা চাইলে হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং করে ডাটা কালেক্ট করতে পারি। সাপোজ আপনার একটা এমন একটা প্রবলেম আছে, সাপোজ ওয়েবসাইটের হচ্ছে ইনফরমেশন গুলো আপনার লাগবে। ঠিক আছে। সো আপনি কি করতে পারেন, আপনি ডাটা সেটটা বানাইতে চাইলে আপনি কি করলেন, ওই ওয়েবসাইটকে স্ক্র্যাপ করলেন, স্ক্র্যাপ করে একটা ডাটা সেট বানাইলেন। সো ওয়েবসাইট স্ক্র্যাপ করতে পারি আমরা। অথবা আপনার ডাটা একটা সেন্সর ডিভাইসে আছে, আইওটি ডিভাইসে আছে। সো আইওটি ডিভাইস থেকে আপনি ডাটা কালেক্ট করতে পারেন। ডাটাবেজের কথা তো বললাম। এছাড়া সাপোজ হচ্ছে আপনার পেপারে আছে, পেপারে বলতে হচ্ছে হ্যান্ড রিটেন ডকুমেন্ট থেকে আমরা কি করি, মাঝে মাঝে আমাদের হচ্ছে ওই হ্যান্ড রিটেন ডকুমেন্ট থেকে বা রিটেন ডকুমেন্ট থেকে আমাদেরকে ওসিআর করে, একটা টেকনিক আছে ওসিআর, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, আমরা হচ্ছে ওই লেখাগুলা বুঝে বা পড়ে মডেল দিয়ে আমরা একটা ডাটা সেট বানাইতে পারি। সো আসলে ডিফারেন্ট ডিফারেন্ট আসলে সোর্স আছে ডাটা কালেক্ট করার। সো ডাটা কালেক্ট করার পর আসলে আমরা ডাটা কালেক্ট করার অনেকগুলো মেথডের কথা বলা হয়েছে, যেমন আমরা এপিআই ইউজ করতে পারি, ওসিআর ইউজ করতে পারি, বিভিন্ন ওয়ার্ক ফ্লো ইউজ করতে পারি। রোবোটিক প্রসেসের অটোমেশন এটা একটা ওয়ার্ক ফ্লো, মানে একটা ইটিএল পাইপলাইন থাকতে পারে, যেটা আসলে আপনার ডাটাটাকে কালেক্ট করে আপনাকে দিচ্ছে বড় বড় সিস্টেমে যেটা হয়। সো ডাটা কালেক্ট করে আমরা চাইলে হচ্ছে এসকিউএল এ রাখতে পারি, ওয়্যার হাউসে বানাইতে পারি, ডাটা লেক বানাতে পারি। সো আমাদের যখন বিপুল অ্যামাউন্ট অফ ডাটা থাকে তখন আমরা এটা আসলে ডাটা ইঞ্জিনিয়াররা করে থাকে মেনলি, যে তারা হচ্ছে আমাদের জন্য একটা ডাটা লেক বানায় দেয় বা ডাটা ওয়্যার হাউস বানায় দেয়, যেখান থেকে আমরা ডাটা পুল করে আমাদের পরবর্তী কাজটা করি। সো শুরুর কাজটা হচ্ছে খুব সহজে বোঝা, যে আমাদের এখানে অনেক ভালো ডাটা সেট আছে। সাপোজ হচ্ছে নেটফ্লিক্সের স্টক প্রাইস নিয়ে আমরা একটা মডেল বানাতে চাই। সো আমরা চাইলে কি করতে পারি, এইখানে এখানে কিন্তু হচ্ছে আমাদের কাছে ডাটাটা ওরা দিয়ে দিচ্ছে পাবলিকলি অ্যাভেলেবল। আমরা ডাটাটাকে জাস্ট ডাউনলোড করে এটাকে আমরা ইউজ করতে পারি। আমরা একটা সিএসভি ফাইল পেয়ে যাব। আর সিএসভি ফাইল পেয়ে গেলে আমরা কোলাব থেকে কি করতে পারি, কোলাব থেকে হচ্ছে এখানে একটা ফাইল আপলোড করব। ফাইল আপলোড করে, যেমন হচ্ছে আমাদের সাপোজ এটা একটা সাপোজ একটা ফাইল আছে, ওই ফাইলটা সাপোজ আমরা আপলোড করে সাপোজ ইউজ করতে চাই। সো এরকম করে আসলে করা যায়। ঠিক আছে। সো ডাটা কালেকশনটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা ফেজ, কারণ আপনার ডাটা কোয়ালিটি যদি ভালো না হয় আপনার মডেল ভালো করবে না। সো আপনাকে একটা ভালো কোয়ালিটিফুল ডাটা কালেক্ট করতে হবে। আচ্ছা। সো নেক্সট হচ্ছে ডাটা ক্লিন করা। সো ডাটাটা কালেক্ট করা করে ফেলছি আমরা, এখন ডাটার মধ্যে তো আসলে আমরা দেখছি যে মিসিং ভ্যালু থাকে। ঠিক আছে। আমরা দেখলাম কি, আমরা দেখেছিলাম যে আমাদের একটা ডাটা ফ্রেম বানাচ্ছি, ডাটা ফ্রেমের মধ্যে আসলে অনেক মিসিং ভ্যালু থাকে, এটার কমান্ডটাও আমরা জানি। সো
আমরা এই কমান্ডটা দিলে আসলে মিসিং ভ্যালু চেক করতে পারি। সো এটা একটা জিনিস যে আমরা ডাটার মধ্যে অনেক মিসিং ভ্যালু থাকে, ওই মিসিং ভ্যালুগুলোকে আমাদের কি করতে হয়, আমরা অনেক সময় অ্যাপ্রক্সিমেট করি, যেটা আমরা করেছিলাম লাস্ট ক্লাসে, যে আমরা কিছু সবগুলা ওই কলামের সবগুলা হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলোর উপর গড় করে ওই মিসিং ভ্যালুগুলো বের করেছিলাম। এছাড়া আমরা কি করেছিলাম, আমাদের অনেক ক্ষেত্রে হয় যে কিছু ডাটা হচ্ছে মানে ডাটা হচ্ছে টাইপ চেঞ্জ করা লাগে, সাপোজ ডাটাটা সেন্টিমিটারে আছে, আপনি ওটাকে মিটারে কনভার্ট করলেন। তো এই ধরনের চেঞ্জেস করা লাগতে পারে, ঠিক আছে। আহ, অথবা স্ট্রিং এ আছে, আপনি এটাকে ইন্টিজারে কনভার্ট করলেন, তো এই ধরনের কিছু চেঞ্জেস অনেক ক্ষেত্রে করা লাগে। তো ডাটা ক্লিনিং করা লাগে, প্রি প্রসেসিং করা লাগে। তা এই এই প্রসেসটার পর আমরা একটা ক্লিন ডাটা পাই, মানে আমাদের ডাটা থেকে যত হচ্ছে আউটলেয়ার থাকে বা যত ভেজাল থাকে সেগুলোকে আমরা রিমুভ করে একটা ক্লিন ডাটা সেট বানাবো, এটা আমাদের স্টেপ 2। মানে আমরা কি করি, আমরা যখন একটা প্রবলেম সলভ করি, সাপোজ হচ্ছে আমাদের প্রবলেমের তো কিছু প্রিডিফাইন্ড স্টেপস থাকে, তো আমাদের মেশিন লার্নিং এরও কিন্তু প্রিডিফাইন্ড কিছু একটা টেমপ্লেট আছে। তো ফার্স্টে ডাটাটা কালেক্ট করলাম, ডাটাটাকে ক্লিন করলাম, এরপর আমরা কি করব, ফিচার ইঞ্জিনিয়ারিং করব। ফিচার ইঞ্জিনিয়ারিংটা একটু নতুন লাগতে পারে অনেকের কাছে। আচ্ছা, ডাটা প্রি প্রসেসিং এর মধ্যে একটা কিছু টাস্ক আছে, যেমন ডাটা ক্লিন করলাম, ডাটা ইন্টিগ্রেশন হতে পারে। ডাটা ইন্টিগ্রেশন বলতে কি বোঝায়, ডাটা ইন্টিগ্রেশন বলতে বোঝায় আপনার সাপোজ মাল্টিপল সোর্স আছে ডাটা কালেকশনের, আপনার মাল্টিপল সোর্স আছে, একটা হতে পারে আপনার ডাটা, সাপোজ হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে ডাটাবেস আছে, ডাটাবেস 1, ডাটাবেস 2। আপনি মাল্টিপল সোর্স থেকে এরকম করে অনেকগুলো ডাটাবেস আছে, মাল্টিপল সোর্স থেকে কনকেট করে একটা হচ্ছে সাপোজ একটা টেবিল বানাচ্ছেন বা একটা সিএসবি বানাচ্ছেন, ঠিক আছে। সো ডাটা ইন্টিগ্রেশনের যে বিষয়টা আছে, এটাও অনেক ইম্পর্টেন্ট। আপনি সবগুলোকে আলাদাভাবে ক্লিন করলেন, ক্লিন করে তারপরে সবগুলোকে একসাথে হচ্ছে ইন্টিগ্রেট করে ফেলেন। তারপরে ডাটা ট্রান্সফরমেশন আছে, যেমন হচ্ছে সাপোজ আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন করি ডাটাকে। অনেক ক্ষেত্রে হয় যে আমাদের কিছু হচ্ছে ফিচার আছে যেটাকে আমাদের হচ্ছে চেঞ্জ করা লাগবে, ডাটাকে এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে চেঞ্জ করি। সাপোজ আপনার ডাটা এই ফরম্যাটে আছে, আপনি হচ্ছে আরেকটা ডিফারেন্ট ফরম্যাটে কনভার্ট করতেছেন, সো আমাদের ডাটার ট্রান্সফরমেশনটা করা হয়। আর ডাটা রিডাকশন, আমরা কিন্তু ডাটা কিন্তু অনেক সময় আমাদের অপ্রয়োজনীয় ডাটা আমরা কিন্তু আসলে কনসিডার করি না। সো এই স্টেপগুলো আমরা আসলে প্রি প্রসেসিং এ করবো, এই মেইনলি এই 4টা স্টেপ। সো এটা হচ্ছে সেকেন্ড স্টেপটা ছিল। তারপরে যদি বলি, এটা হচ্ছে সবচেয়ে মজার ফেজ, যেটাতে আসলে আমাদের আমাদের মেশিন লার্নিং ইঞ্জিনিয়াররা আসলে মেইনলি এই ফেজটা সময় দেই, যে নতুন ফিচার ক্রিয়েট করা। সো আমরা যদি একটু দেখি, যে আমরা টাইটানিক প্রবলেমটা নিয়ে কথা বলেছিলাম, যে হচ্ছে মানে এটা একদম খুবই ইনিশিয়াল একটা ডাটা সেট, টাইটানিক ডাটা সেট। সো এই ডাটা সেটটা আসলে আপনারা দেখবেন যে এটা নিয়ে আসলে অনেকে অনেক কাজ করছে। আমরা যদি এখানে যাই, তো দেয়ার আর ডিফারেন্ট ডিফারেন্ট মডেলস, বাট মানে ডিফারেন্ট ডিফারেন্ট নোটবুক আছে সবার, বাট সবার এই যে কম্পিটিশন গুলো হয়, সবার স্কোর কিন্তু ডিফারেন্ট হয়, কারো স্কোর বেশি, কারো স্কোর কম হয়। তো এটা রিজনটা হচ্ছে তাদের এই স্টেপটা হচ্ছে ডিফারেন্ট হয়, এর আগের স্টেপগুলো মোস্টলি সেম হয় কিন্তু। বাট এই স্টেপে এসে আমরা কি করি, যখন আমরা ফিচার বানাই, সাপোজ আমাদের একটা নতুন ফিচার বানাইতে হবে, সাপোজ আপনার টাইটানিকের নেম বলে একটা কলাম ছিল, ঠিক আছে। নেম কলামে মনে করেন কারোর নাম হচ্ছে স্যার সামথিং, স্যার, সাপোজ স্যার এবি, ঠিক আছে। সো তারপর আবার কারোর নাম হচ্ছে ম্যাডাম সামথিং, কারোর নাম হচ্ছে লেফটেন্যান্ট, ঠিক আছে। তো এরকম কিছু আছে সাপোজ, বা ক্যাপ্টেন, পদবি আছে প্রত্যেকের নামে। সো এখান থেকে আমরা একটা কি করতে পারি, আমরা একটা চাইলে একটা নতুন একটা কিন্তু কলাম বানাইতে পারি, যার নাম হতে পারে হচ্ছে টাইটেল, ঠিক আছে। তো টাইটেল হবে আরেকটা কলাম, যেখানে কি থাকবে, যেমন স্যার, তারপর হচ্ছে ম্যাডাম, তারপর হচ্ছে ক্যাপ্টেন, ঠিক আছে। তো এই যে অ্যানালাইসিসটা বা এই যে ফিচারটা আমরা বানাইলাম, এটাকে বলে হচ্ছে ফিচার ক্রিয়েশন। এটা একটা ফিচার ক্রিয়েশন, আমি একটা নতুন ফিচার বানাইছি। আর ফিচার ট্রান্সফরমেশনের উদাহরণ যেটা দিয়েছিলাম, সাপোজ আপনার একটা ফিচার আছে হচ্ছে, সাপোজ আপনার হচ্ছে হাউসের, সাপোজ আপনার একটা ডাটা সেট আছে, ডাটা সেটে হচ্ছে একটা 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 লেন্থ আছে, লেন্থ হচ্ছে সাপোজ হচ্ছে সব মিটারে দেওয়া। So আপনি কি করতেছেন, এটাকে হচ্ছে ফিটে কনভার্ট করতেছেন সাপোজ কোনো কারণে, বা সেন্টিমিটারে দেওয়া আছে, আপনি এটাকে মিটারে কনভার্ট করতেছেন। এই যে ফিচারটা, এটা হচ্ছে ট্রান্সফরমেশনটা, হচ্ছে এই জিনিসটা, যে আপনি ফিচারটাকে ট্রান্সফর্ম করলেন একটা ইয়া থেকে আরেকটাতে। আচ্ছা, ফিচার এক্সট্রাকশন বলতে কি বোঝায়, ফিচার এক্সট্রাকশন বলতে বোঝায় সাপোজ আপনার আপনার হচ্ছে অনেক ক্ষেত্রে হয় যে, সাপোজ যদি বলি যে আপনার ফিচার এক্সট্রাকশন হচ্ছে, যেমন হচ্ছে আমাদের এই যে এটার ফিচার ক্রিয়েশনটা, সাপোজ হচ্ছে আমার একটা নতুন ফিচার এক্সট্রাক্ট করতে হবে। যদি আবার ভাইয়া করে বুঝাই, যে আমার হচ্ছে একটা ইয়ে আছে এরকম, যে সাপোজ আমার নেম কলামটা যেটা আছে, এখান থেকে যদি আমরা হচ্ছে সাপোজ হচ্ছে স্যার ম্যাডাম এই জিনিসগুলো আছে, এটা তো হচ্ছে ফিচার
আমরা একটা নতুন ফিচার বানাচ্ছি, ঠিক আছে, সাপোজ হচ্ছে এটা ফিচার বানাচ্ছি, আবার অনেক ক্ষেত্রে কি হয় আমরা দুইটা ফিচার মেলে আরেক একটা ফিচার বানাই, সাপোজ দুইটা আলাদা ফিচার আছে, ওই দুইটাকে একসাথে একটা করি। তো এটা ফিচার এক্সট্রাকশন বলে এই পার্টটাকে, ঠিক আছে। তো তিনটা শিখলাম। আরেকটা হচ্ছে হচ্ছে ফিচার সিলেকশন। ফিচার সিলেকশন হচ্ছে সাপোজ আপনার কাছে 11টা কলাম আছে, হ্যাঁ। 11টা কলাম কিন্তু ইম্পর্টেন্ট না আমার আমার জন্য। আমাকে এই 11টা কলাম থেকে আমার মনে করেন 5টা কলাম আমার হচ্ছে যে টার্গেট ভ্যারিয়েবল আছে, টার্গেট ভ্যারিয়েবলটাকে এই 5টা কলাম হয়তো ইফেক্ট করে, ঠিক আছে। বাকি 6টা কলামের ইম্পর্টেন্স নাই। যেমন আমরা আমাদের যদি একটু ডাটা সেটটা দেখি, ডাটা সেটে আসলে যদি আমরা একটু দেখি যে এখানে আসলে অনেক কলাম আছে যেগুলো আসলে আমাদের দরকার নাই। যেমন হচ্ছে প্যাসেঞ্জার আইডি। আমরা জানি যে প্যাসেঞ্জার আইডি কোনোদিন আমার একটা মানুষের আইডি কোনোদিন তার সার্ভাইভালের সাথে সম্পর্ক যুক্ত না। তো আমরা চাইলে কিন্তু এটাকে বাদ দিয়ে দিতে পারি বা এটা ইম্পর্টেন্ট না। বাট আবার আবার যদি চিন্তা করি পার্সনের ক্লাস, হ্যাঁ, তো পার্সনের ক্লাসটা আবার কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে পার্সনটা আসলে ফার্স্ট ক্লাস থেকে বিলং করে নাকি সেকেন্ড ক্লাস থেকে নাকি থার্ড ক্লাস থেকে। তো এটার উপর বেস করে কিন্তু আমরা একটা ইয়া করতে পারি যে আসলে ফার্স্ট ক্লাস হলে তার বাঁচার প্রয়োরিটিটা হয়তো বেশি। সো এই যে জিনিসটা যে আসলে কোন ফিচারটা ইম্পর্টেন্ট বা কোন ফিচারটা ইম্পর্টেন্ট না, এই ডিসিশনটা নাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে আমার আসলে এতগুলো ফিচার কিন্তু আমরা রাখবো না। আমাদের মোস্ট অফ দ্য টাইম আমরা ফিচারগুলোকে সিলেক্ট করে ফেলি বা সিলেকশন করি যে আসলে 11টা থেকে হয়তো 5টা বা 6টা ফিচার ইম্পর্টেন্ট। আর ফিচার স্কেলিং, হ্যাঁ, ফিচার স্কেলিংটা আরো ইম্পর্টেন্ট। সাপোজ আপনার একটা কলামে একটা কলামে তো অনেকগুলো, সাপোজ একটা কলাম হচ্ছে সাপোজ ফেয়ার, হ্যাঁ, আমাদের যেমন টাইটানিকে ফেয়ার বলে একটা কলাম আছে। এখানে সবগুলো ভ্যালু হচ্ছে 100 থেকে শুরু করে, এখানে ভ্যালু মনে করেন 100, 110 এরকম এই ধরনের ভ্যালু আছে সাপোজ, ঠিক আছে, 150। আবার আরেকটা কলাম আছে যেটাতে মনে করেন হচ্ছে সাপোজ আমরা এখান থেকে কি নিতে পারি, এখান থেকে নিতে পারি হচ্ছে সাপোজ এই যে প্যারেন্ট কাউন্ট, প্যারেন্ট কাউন্ট। প্যারেন্ট কাউন্ট ম্যাক্সিমাম রেঞ্জ কি, একটা, দুইটা বা তিনটা বা চারটা প্যারেন্ট আর চাইল্ড চিলড্রেন কাউন্ট সর্বোচ্চ 10টা হতে পারে। তো আপনি যদি দেখেন যে এই ফিচারটার এই যে আমাদের মেশিন লার্নিং কি কিন্তু প্রতিটা জিনিসকে একটা নাম্বার হিসাবে কল্পনা করে, প্রতিটা ফিচার বা জিনিসকে। সো এই নাম্বারগুলোর ওয়েট কিন্তু এইটার চেয়ে অনেক বেশি। এখানে ছোট ছোট নাম্বার আর এখানে একটা বড় নাম্বার। এখন আমরা যদি ফিচার গুলাকে স্কেল না করি তাহলে হবে কি এটার ইম্প্যাক্টটা কিন্তু এটার চেয়ে বেশি হবে। তো এই কারণেই মেশিন লার্নিং একটা টেকনিক ইউজ করা হয় যেটাকে স্কেলিং করে এটার রেঞ্জকে মনে করেন একটা নির্দিষ্ট রেঞ্জে নিয়ে আসি। সাপোজ হচ্ছে এটাকেও 0 থেকে 1 রেঞ্জে নিয়ে আসলাম প্রতিটা ভ্যালুকে, এটাকেও হচ্ছে 0 থেকে 1 রেঞ্জে নিয়ে আসলাম প্রতিটা ভ্যালুকে, ঠিক আছে। তো ফিচার স্কেলিংটা করলে কি হবে, এখন হচ্ছে এটা এই কলমটার সমান ইম্পর্টেন্স থাকতেছে। তো আমরা যদি ফিচার স্কেলিংটা না করি তাহলে এই ক্ষেত্রে এই ভ্যালুগুলো একটু বড়, তাহলে এটা ডমিনেন্ট হয়ে যায়, ঠিক আছে, আর এগুলো ছোট। তো এটা হচ্ছে এগুলো হচ্ছে সেক্ষেত্রে আহ, এটার চেয়ে এটার বেশি ইম্পর্টেন্স থেকে যায়। তো এই কারণে আমরা কি করব, স্কেল করে একটা নির্দিষ্ট রেঞ্জে নিয়ে আসবো। যেমন এক্ষেত্রে আমরা 0 থেকে 1-এ আনতে পারি, ঠিক আছে। এটা একটা খুব আদর্শ রেঞ্জ। সো এই জিনিসটাকে বলে স্কেলিং, যে আমাদের প্রতিটা ফিচারকে একটা নির্দিষ্ট রেঞ্জে আনা, কারণ না হলে ফিচারগুলো একটার ইম্প্যাক্ট আরেকটার চেয়ে বেশি থাকতে পারে, ঠিক আছে। সো এটা একটা জিনিস। সো এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ ছিল, যে আমরা হচ্ছে ফার্স্টে ডাটা কালেক্ট করলাম, ডাটা প্রি প্রসেস করলাম, তারপরে ফিচার সিলেকশন করলাম। সো তারপরে হচ্ছে ডাটাটাকে ভাগ করা। সো এখন পর্যন্ত আমরা করেছি হচ্ছে ফার্স্টে ডাটা কালেক্ট করার পর আমরা কি করলাম, আমরা হচ্ছে সাপোজ হচ্ছে ডাটাকে ডাটা কালেক্ট করে ফেলেছি, তারপরে হচ্ছে আমরা ডাটাটাকে প্রসেস করলাম বা ক্লিন করলাম, ঠিক আছে। সো ডাটা এটা করার পদ্ধতির নাম হচ্ছে ইডিএ, হ্যাঁ। ইডিএ করে হচ্ছে ডাটাটাকে আমরা প্রসেস করি অথবা ক্লিন করি, প্রসেস অ্যান্ড ক্লিনিং। তারপর আমরা কি করব, ক্লিনিং এর পর পর করব হচ্ছে আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং। এই যে পুরো জিনিসটা বললাম, এখানে তো চারটা জিনিস আলাদাভাবে বললাম, চারটা বা পাঁচটা। তো এই পুরো জিনিসটাকে একবারে বলে হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং। তো আমরা একটু পর্যন্ত দেখলাম যে এই স্টেপস গুলা কি, ঠিক আছে। এরপরে যে স্টেপটা এরপরে স্টেপটা হচ্ছে এই ডাটাটাকে ভাগ করা। So, আমাদের যে সোর্স ডাটাটা আছে, ডাটাটাকে আমরা তিনটা ভাগে ভাগ করব। মানে মোস্ট অফ দা কেসে আমরা তো ডাটাটা নিজে বানাই, মানে আমাদের কাছে তো আসলে ক্যাগেল বা এগুলো থাকে না। ক্লায়েন্টের ক্ষেত্রে আমাদের ডাটাটাকে নিজেই বানাতে হয় ক্লায়েন্টের ডাটাবেস থেকে, বা ক্লায়েন্ট আমাদের হয়তো একটা এপিআই দিচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ডাটাটাকে নিজে বানাচ্ছি, বানানোর পর ওই ডাটাটাকে তিনটা ভাগে ভাগ করতে হয়। সো মোস্টলি 70 to 80% থাকে হচ্ছে ট্রেনিং ডাটা, যেই ডাটা দিয়ে আমরা মডেলটাকে ট্রেন করব। আর এখানে 15% থাকে ভ্যালিডেশন ডাটা। তো ভ্যালিডেশনের কাজটা হচ্ছে ট্রেন ডাটা হচ্ছে সাপোজ আমরা একটা মডেল বানাইছি।
একটা মডেল, সাপোজ আমরা একটা মডেল, আমাদের কাছে কিছু ডাটা আছে, হ্যাঁ। So, এই ডাটা দিয়ে আমাদের কাজ হচ্ছে একটা মডেল বানানো। সো মডেলটা সাপোজ আমরা আমরা তো ফর লুপ পড়ছি না একটা, আমরা তো সবাই ফর লুপ নিয়ে আইডিয়া আছে। সো মডেলটাও কি করে, অনেকবার হচ্ছে ওই ডাটাটাকে লার্ন করার ট্রাই করে। সো সাপোজ আমার মডেলটা 10 বার লার্ন করার ট্রাই করতেছে। সো এটা একটা প্যারামিটার আছে ইপোক, হ্যাঁ। তো আমরা মনে করেন আমাদের মডেলটা 10 বার একই ডাটাকে লার্ন করার ট্রাই করতেছে, পুরো যে ডাটা সেটটা আছে সেটাকে লার্ন করার ট্রাই করতেছে। সো এই ক্ষেত্রে একবার লার্ন করার পর, সাপোজ একবার লার্ন হয়ে গেছে, মানে আমাদের ফার্স্ট ইটারেশন আমরা কি করব, ফার্স্ট ইটারেশন আমাদের যে 15% ভ্যালিডেশন ডাটা আছে, ভ্যালিডেশন ডাটা আছে সেটার, সেটা দিয়ে আমরা আগে কারেন্ট মডেলটাকে ট্রাই করে দেখবো যে কারেন্ট মডেল এই 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 15% ডাটার জন্য কিরকম আউটপুট দিচ্ছে। সাপোজ যে রেজাল্টটা দিচ্ছে কারেন্ট মডেল এই 15% ডাটার জন্য যে রেজাল্টটা দিচ্ছে, সেই রেজাল্টটাকে আমরা কি করব, সেই রেজাল্টটাকে আমরা স্কোরিং করব, বা বা আমরা সেটার একটা ম্যাট্রিক জেনারেট করব। ম্যাট্রিক জেনারেট করে আমরা একটা সাপোজ অ্যাকুরেসি পাইছি, হ্যাঁ। সাপোজ অ্যাকুরেসি পাইছি হচ্ছে ফার্স্ট ইটারেশনে সাপোজ 60%, ঠিক আছে। তো আমরা এরপরে কি হবে, এরপরে আমরা আবার এটা হচ্ছে ফার্স্ট ইটারেশন ছিল, আবার এরকম করে সেকেন্ড ইটারেশন আসবে। সেকেন্ড ইটারেশনে আমরা ভ্যালিডেশন ডাটাকে আবার ধরবো, ওটা দিয়ে আবার মডেলটাকে, সেকেন্ড ইটারেশনে মডেলটা ট্রেন, এটা আচ্ছা এই পাশে হবে ট্রেন, সরি। সো এই পাশে দিব ট্রেন, আচ্ছা, হ্যাঁ। সো সেকেন্ড ইটারেশনে আমাদের হচ্ছে ফার্স্টে মডেলটা ট্রেন হইলো, ট্রেন হওয়ার পর মডেলটা পাইলাম, এরপরে মডেলটাকে এই ভ্যালিডেশন ডাটার উপর আমরা দেখলাম যে কেমন আসে, যেটা পাইলাম রেজাল্ট, সেই রেজাল্টটা এখন আমরা মেপে দেখবো যে কেমন আসতেছে। তো এখন আসতেছে সাপোজ 75%, ঠিক আছে। তো এরকম করে আমরা আস্তে 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 আমাদের হচ্ছে এরকম করে 10টা ইপক যখন শেষ হবে, সো আমরা কিন্তু এখন পর্যন্ত টেস্ট ডাটাতে হাত দিই নাই, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা ধাপে ধাপে আমরা কি করতেছি, ফার্স্টে ট্রেন ডাটা দিয়ে মডেলটাকে ট্রেন করতেছি, এরপরে আমরা কি করতেছি, ভ্যালিডেশন ডাটা দিয়ে আমরা হচ্ছে মডেলটাকে চেক করে দেখতেছি যে মডেলটার অ্যাকুরেসি কত। সো পুরাটা ধাপে হচ্ছে আমরা এই প্রসেসটা ফলো করব যে আমাদের হচ্ছে আহ, এরকম 10টা ধাপে এরকম হচ্ছে ট্রেন হবে, আর হচ্ছে প্রতিটা ধাপ শেষে আমরা একবার করে হচ্ছে ভ্যালিডেশন করে দেখবো যে আমাদের অ্যাকুরেসিটা কেমন। আর মোস্ট অফ দ্য কেসে আমাদের অ্যাকুরেসিটা বাড়বে, ঠিক আছে। মোস্ট অফ দ্য কেসে আমাদের অ্যাকুরেসি বাড়বে, সাপোজ এখানে হবে 80, ঠিক আছে। আবার যদি মনে করেন যে এই এই পজিশনে এসে কমা শুরু করছে, সাপোজ এই পজিশনে এসে কোনো কারণে আপনার অ্যাকুরেসি কমা শুরু করছে, সাপোজ এখানে এসে 79 হয়ে গেছে, তখন বুঝবেন যে আপনার একটু কি হচ্ছে বেস্ট। এরপর আপনার মডেল আবার ইয়া করতেছে, হ্যাঁ। সো সো আমরা এই পজিশনে আসলে ওখান থেকে ব্রেক করতে পারি, ঠিক আছে। সো এটা একটা ইয়া আছে, রেগুলারাইজেশন একটা জিনিস আছে যেটা আমরা দেখবো, যেটা আসলে কিভাবে কাজ করে সামনে। সো এই জিনিসগুলো আসলে অনেক পরের কনসেপ্ট, বাট আমরা এটা দেখবো। আচ্ছা, এটা কি আসলো? কারো কোনো কোশ্চেন আছে? মানে দাগ আসলো ভাইয়া, কেন বুঝুন, হ্যাঁ হ্যাঁ বলেন। আপনি যে বললেন ইটারেশনে কোনোবার দেখা যায় প্রথম 60%, পরে 70%, পরে 80%, এখান থেকে কি ইটারেশনের অনুযায়ী কি অ্যাকুরেসি বাড়তে থাকবে? ইটারেশন বেশি হলে ইফোর্ট বেশি থাকলে আর কি, নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মানে প্রতিটা ইটারেশনে যদি অ্যাকুরেসি না বাড়ে, তার মানে কি আমার মডেলটার একটা টার্গেট থাকে, হ্যাঁ। মডেলটার টার্গেট থাকে, যে মডেলটার একটা লস ফাংশন থাকে, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। যে একটা লস ফাংশন থাকে মডেলটার কাছ থেকে, এই লসটাকে কমানো, ঠিক আছে, ডিক্রিজ করা। তো আমার আমার লসটা যদি ডিক্রিজ হয় আমার অ্যাকুরেসিটা বাড়বে, ঠিক আছে। বাট কোনো কারণে যদি দেখেন যে আমার অ্যাকুরেসি আবার কমতেছে, সাপোজ এই পজিশনে এসে আমার অ্যাকুরেসি হচ্ছে আবার কমতেছে, তার মানে আমার লস হচ্ছে বাড়তেছে। সো এইটাই হচ্ছে আমাদের, তার মানে বুঝবো যে আমাদের আমাদের হয়তো মডেলটা ভালো পারফর্ম করতেছে না। সো এই ইটারেশন আমরা থেমে যাব, ঠিক আছে, আমাদের আর এক্সট্রা ট্রেন করার দরকার নেই। সো এটা হচ্ছে পুরো প্রসেসটা, যে আমরা প্রতিটা স্টেপে ট্রেন করতেছি, ভ্যালিডেশন দিয়ে চেক করতেছি, এই 10টা স্টেপে আমরা করলাম। এরপরে যে আমরা মডেলটা পাবো ফাইনাল, একদম 10 নম্বর স্টেপে আমরা একটা ফাইনাল মডেল পাবো। তো এই ফাইনাল মডেলটা দিয়ে হচ্ছে এখন আমরা টেস্ট ডাটাতে হাত দিব, এর এর আগ পর্যন্ত আমরা টেস্ট ডাটাতে হাত দিব না। So, আমাদের টেস্ট ডাটাতে এখন হাত দিয়ে আমরা যে অ্যাকুরেসিটা পাবো এইটাই হচ্ছে আমাদের টেস্ট ডাটার উপর আমাদের প্রথম অ্যাকুরেসি। আর আমাদের মডেলটা এতক্ষণ লার্ন করছে, লার্ন করে আমরা ফাইনাল একটা মডেল পাইছি, যেটা দিয়ে আমাদের এই 15% টেস্ট ডাটাকে আমরা দেখবো, ঠিক আছে। So, এটাই হচ্ছে ওভারঅল অ্যাপ্রোচটা, যে আমরা ডাটাকে 3টা ভাগে ভাগ করছি। প্রতিটা ধাপে হচ্ছে ফার্স্টে 70% ডাটা দিয়ে মডেলটা ট্রেন হচ্ছে, আর বাকি 15% দিয়ে আমরা ভ্যালিডেশন করতেছি। পুরো জিনিসটা শেষ হচ্ছে, পরে যে 15% আছে সেটা দিয়ে আমরা হচ্ছে একদম ফাইনাল মডেলটাকে ইভালুয়েট করতেছি।
তো এটা হচ্ছে একদম প্রসেসটা ফুল, যদি ইয়াটা বলি মডেল ট্রেনিং এর পার্টটা। ঠিক আছে। তো একটু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আহ, কিছু কোশ্চেন নিতে পারি চাইলে আমরা এখন। হ্যাঁ জি ভাই, ইমদাদ ভাই বলেন। হ্যাঁ, আহ, একটা ছোট কনফিউশন সেটা হচ্ছে আমি যে ভ্যালিডেশন ডাটা, সেই ভ্যালিডেশন ডাটা দিয়ে তো আমি জি। জিনিসটাকে ট্রেন করাচ্ছি না, ওটা তো আমি অ্যাকুরেসি চেক করছি। হ্যাঁ হ্যাঁ, করবো না, ট্রেন করার জন্য না আমরা। ভ্যালিডেশন ডাটাটা তো মডেল, শুধু ট্রেন ডাটাটাকে হচ্ছে ইউজ করে মডেলকে হচ্ছে ট্রেন করাবো। ভ্যালিডেশনটা হচ্ছে জাস্ট চেক করার জন্য, কারণ আমরা যদি ট্রেন ডাটাতেই চেক করি তাহলে মডেল তো অলরেডি ডাটাটা দেখতেছে, তাই না? তো মডেল তো সেক্ষেত্রে মানে মোটামুটি ভালোই পারবে। বাট আমরা ভ্যালিডেশনটাও কিন্তু মডেলটা ওই ট্রেনিং ট্রেনিং অবস্থায় দেখতেছে না, সে জাস্ট যখন ইনফারেন্স করতেছে আউটপুটটা দেখতেছে তখন হচ্ছে দেখতেছে। তো এটা হচ্ছে একটা, আমরা বলতে পারি ওর থেকে আমরা ডাটাটাকে হাইড করতেছি একটা স্টেপ, প্রতিটা স্টেপে। সো ইভেনচুয়ালি ও হচ্ছে আমাদের এই ভ্যালিডেশন ডাটার উপর ভিত্তি করে যে লসটা পাচ্ছি, ওই লসটাকে আমরা কমানোটাই হচ্ছে আমাদের টার্গেট। বুঝতে পারছেন? এখন এখন ধরেন আপনি আপনি হুম। ধরেন হচ্ছে ইপক। জি। আমার ইন্টারনেট একটু ফ্লাকচুয়েট করতেছে, আমি ছোট করেই জিজ্ঞেস করি। তো ইপক গুলা যে মেইন ফাংশনটা কি, ইপক গুলার মেইন মানে হচ্ছে গিয়ে গোল কি? আপনি তো ইপক অনেকগুলা ইপক করতেছেন, এক একটা হ্যাঁ ইপকে আমার অ্যাকুরেসি বাড়তেছে, মডেলটা লার্ন হচ্ছে, মডেলটা কি আপডেট হচ্ছে? হ্যাঁ আপডেট হ্যাঁ। হইলে আচ্ছা। আপডেট হইলে ও কি ভ্যালিডেশন ডাটা দিয়ে আপডেট হচ্ছে না 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 না, কি হচ্ছে? বলি বলি, ঠিক আছে। আচ্ছা, আর বাকিদের কোশ্চেনগুলো বলে ফেলেন, আমি আহ, পড়ার সময় বলে দিচ্ছি। না, নাফিম ভাই। আচ্ছা ভাইয়া, এই যে আমরা যে ইপক টেন, এখানে কি ইপক টেনটা কি সবসময় মানে কমানো বাড়ানো কোনো ওয়ে আছে, বা প্রতিটা ইপোকে ডাটা কি পরিমাণ চেঞ্জ হইতেছে সেটা আমরা বুঝবো কিভাবে? মানে ইপকের চেঞ্জটা কি হচ্ছে? আচ্ছা, ইপক চেঞ্জ। আচ্ছা, আর 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 বাকিদের, রায়হান ভাই, আপনার কোশ্চেন। ভাইয়া হ্যাঁ, আমার কথা কোশ্চেন হচ্ছে, ছিল একটা। হুম হুম, বলেন। হ্যাঁ, কোশ্চেন ছিল যে হ্যাঁ, আমি এই আগে ট্রেন ট্রেন করেছি। সো এখানে ভাই ছবি ট্রেন করার টাইমে আমরা হচ্ছে ব্যাচ সাইজ হুম হুম, দিতাম। হুম। সো আমার এখানে কোশ্চেনটা হচ্ছে এখানে ব্যাচ সাইজটা ক্যান ইউজ করা হতো। আচ্ছা, ব্যাচ সাইজ ভাইয়া, এই যে কম্পিউটার ভিশনে আমরা হচ্ছে যখন আমাদের অনেক অ্যামাউন্টের ইমেজ থাকে তখন আমরা একটা ব্যাচ করে করে ইয়াগুলা পাঠাই, ইমেজ গুলাকে। সাপোজ আপনার ডাটা সেটটাকে আপনি 10টা ব্যাচে ভাগ করছেন, ঠিক আছে, একটা ব্যাচ করে করে আপনি প্রসেস করতেছেন একবারে। না হলে আপনার মেমোরি যেটা আছে মেমোরিটা এক্সিড হয়ে যাবে। তো আমরা একবারে ফুল ডাটাটা পাস করতে পারি না মডেলকে, ঠিক আছে, মডেলকে আমরা অল্প অল্প করে ডাটাটাকে পাস করি। তো এই জন্য একটা ব্যাচিং করা হয়, ওটা আমরা আসলে সিএনএন যখন পড়বো তখন আরো ক্লিয়ার হবে। ঠিক আছে। মানে জিনিসটা কি কিউমুলেটিভলি ট্রেন হয় নাকি পার্ট বাই পার্ট ট্রেন হয়? এটা কি কনসলিডেটেড ট্রেনিং নাকি পার্ট বাই পার্ট ট্রেনিং? ওইটা হচ্ছে একসাথেই হয়, বাট আলাদা করে ডাটাটাকে পাস করা হয়। ঠিক আছে। শারিয়ার ভাই, আপনার আপনার কোশ্চেনটা। ভাইয়া, অ্যাকুরেসি কমার কারণটা কি? মানে আচ্ছা আমার যে একটা পার্টিকুলার টাইমে অ্যাকুরেসি কমে যাচ্ছে, এটা রিজনটা কি? আচ্ছা, অ্যাকুরেসি, ঠিক আছে, আমি এগুলা নিলাম ভাইয়া এখন। ভাইয়া আমার একটা question। আচ্ছা, আর আরেক লাস্ট, ঠিক আছে, তারপর আমরা আবার। হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে যে যেমন আমাদের ডাটাগুলো আমরা ফার্স্টে ভাগ করে নিলাম, তো এখন আমার যখন একদম মানে হুম। 100% ডাটা নিয়ে কাজ করা শেষ, বাট অ্যাকুরেসি মানে মানে খুবই মানে খারাপ অবস্থা। তো এখন সেই ক্ষেত্রে কি আমার আবার একটা নতুন মানে মডেল বানানোর পরে এই ডাটা নিয়ে কাজ করতে হবে, নাকি এই 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 মডেলটা তো সব ডাটাই ও মানে জেনে গেছে মানে টেস্ট করার পরে, বাট ওর অ্যাকুরেসি তেমন একটা ভালো হয় নাই, সেই ক্ষেত্রে আসলে মানে এই জিনিসটাকে হ্যান্ডেল করে কিভাবে মানে আসলে? আচ্ছা, মডেল চেঞ্জ করে করে দেখবেন আপনি তখন। সাপোজ হচ্ছে আপনার, যদি আপনার প্রি প্রসেসিং ভালো হয়, আপনি কনফিডেন্স যে আপনার প্রি প্রসেসিং ভালো, তারপরেও মডেল খারাপ করতেছে, তাহলে আপনার আসলে মডেল চেঞ্জ করে করে দেখতে হবে যে আর কিছু প্যারামিটার্স থাকে, হাইপার প্যারামিটার, সেগুলো টিউন করতে হবে। ঠিক আছে। তো এগুলো আমরা দেখবো ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা। উম, আবার কোশ্চেন নিব আমি একটু, এগুলো অ্যান্সার করতেছি, সমস্যা নাই। আচ্ছা, সো ইপোক চেঞ্জের যে কনসেপ্টটা ছিল যে আসলে ইপোক কিভাবে চেঞ্জ হচ্ছে বা অ্যাকুরেসি বা হচ্ছে, আমরা আসলে ফুল জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। যে আসলে আহ, খুব যদি ক্লিয়ার করে বলি যে একটা মডেলের, মডেল ইজ সামথিং, মডেল ইজ বেসিক্যালি সাম ওয়েটস। ঠিক আছে। মডেল ইজ আ কম্বিনেশন অফ ওয়েট। ওয়েট বলতে বুঝাচ্ছি নাম্বার। হ্যাঁ। সো মডেল হচ্ছে একটা কম্বিনেশন অফ অফ নাম্বারস। আমাদের আমাদের যে মডেল বা আমাদের যে আমাদের কম্পিউটার,
কম্পিউটার হচ্ছে নাম্বার ছাড়া কিছু বুঝে না, ঠিক আছে? তো আমাদের যে মডেলটা বানাচ্ছি এটা হচ্ছে বিভিন্ন ওয়েটের সমন্বয়, একটা কম্বিনেশন অফ ওয়েট। আমরা কি করি, আমাদের যে ওয়েট গুলা থাকে, মডেলের সাপোজ ইনিশিয়াল ওয়েট, সাপোজ আমরা গেস করলাম 1 2 3 4 ছিল সাপোজ, না এটা জাস্ট আমি বোঝানোর সুবিধার্থে বলতেছি। তো আমাদের এই মডেলটা, এই ওয়েট দিয়ে আমরা দেখলাম যে আমাদের অ্যাকুরেসি 60 আসছে, আমাদের লস হচ্ছে এত, ঠিক আছে? এখন সেকেন্ড ধাপে আমরা কি করব, সেকেন্ড ধাপে আমরা আমরা কি করছি, এখানে যে লস ফাংশনটা পাইছি সেটাকে, লসটাকে ডিক্রিজ করার জন্য আমাদের মডেলটার ওয়েট গুলা কিছু আপডেট হয়। সাপোজ এটা 2 ছিল, এখন এটা 3 হয়ে গেছে, এটা 3 ছিল হয়তো এটা 4 হয়ে গেছে। সো এটার কারণে আমার আমার মডেল এটাকে ডিক্রিজ করতে গেলে আমার ওয়েটটা আপডেট হয়। সো আমার সাপোজ হচ্ছে আমার এটা লস, আমার লসটা ডিক্রিজ হয়েছে আর আমার মডেলটা আপডেট হয়েছে। এখন এই নতুন মডেলটাতে আমরা আবার এই ভ্যালিডেশনটা চালাই, দেখলাম যে আমার এখন 75 আসছে। সো হইলো, তারপরে আমার মডেলটা আবার ট্রেন হইলো ভ্যালিডেশনটাকে আরো লসটাকে আরো কমানোর জন্য, আগে যে লসটা পাইছে আগে লসটাকে কমাইতে গিয়ে দেখলো যে আমার মডেলটা ওয়েটটা আবার আপডেট হইলো, ঠিক আছে? আবার আপডেট হইলো। So, আবার আপডেট হইলো, আমার হচ্ছে এই ক্ষেত্রে সাপোজ আমার লসটা আরো ডিক্রিজ হইলো আর আমার অ্যাকুরেসিটা বাড়লো। সো আমার হচ্ছে মডেলটা এরকমই যে আমাদের প্রতিটা ইটারেশনে আমাদের মডেলগুলোর ওয়েটটা আপডেট হচ্ছে, আমাদের মডেলটার কিছু ওয়েট আছে। তো এই লসটাকে মিনিমাইজ করার জন্য আমার এই ওয়েট গুলো আপডেট করে করে দেখতে হয় যে আসলে লসটা কমাতে পারতেছি কিনা। আর আমরা যখন হচ্ছে লসটাকে কমাবো তখনই আমার অ্যাকুরেসি ধূপ করে বেড়ে যাবে। সো আমাদের হচ্ছে প্রতিটা ইটারেশনে এটাই টার্গেট যে মডেলকে আগের ইটারেশনের যে লসটা আছে সেটাকে কমানোর জন্য আমাদের ওয়েটে যে আপডেটটা করতে হবে, ঠিক আছে? আই থিঙ্ক এখন মেক ক্লিয়ার সেন্স করতেছে যে প্রতিটা ধাপে আমরা এই যে ওয়েট গুলোকে আপডেট করতেছি, যে আমার যে লসটাকে আছে সেটাকে আমাকে ডিক্রিজ করার জন্য আমাদের ওয়েট গুলোকে আপডেট করা লাগতেছে। আর এই নতুন ওয়েটটার উপর আমরা হচ্ছে এই ভ্যালিডেশনটা করতেছি, ঠিক আছে? সো দিস ইজ দ্য ফুল 10টা স্টেপ হইলো, আমরা ফাইনালি একটা ওয়েট পাবো। ফাইনাল মডেলের জন্য যে ওয়েটটা পাবো, সাপোজ ফাইনাল মডেলের জন্য ওয়েট পাইছি আমি 1 1 1 1 2 2 সামথিং, হ্যাঁ? তো এটা হচ্ছে আমার ফাইনাল মডেলের টেস্ট, এটার মধ্যে লসটা সবচেয়ে কম সাপোজ। এই লসটা দিয়ে আমরা হচ্ছে তারপরে টেস্ট ডাটাতে হাত দিব, যে টেস্ট ডাটায় হাত দিয়ে দেখলাম যে আমার হচ্ছে এখন মডেলটা ভালো কাজ করতেছে। তো এইটা হচ্ছে আমার সবচেয়ে অপটিমাইজড ওয়েট। আমার গোলটাই হচ্ছে এই লসটাকে কমানো, আর লসটাকে কমানোর মাধ্যমে এই ওয়েটটাকে পাওয়া, ঠিক আছে? আমার মডেল আসলে বেসিক্যালি লার্ন করতেছে এটা সেই ডাটাটা থেকে যে প্রত্যেকটা প্রত্যেকটার তো একটা অবজেক্টিভ ফাংশন থাকে, বা একটা প্রতিটা অপারেশনের বা প্রতিটা হচ্ছে একটা টাস্কের একটা অবজেক্টিভ থাকে। তো আমাদের মেশিন লার্নিং এ মোস্ট অফ দ্য টাস্কের অবজেক্টিভ থাকে, একটা লস ফাংশন আমরা ডিফাইন করি ওই লসটাকে কমানো। তো ওই লসটাকে কমানোর জন্য আমাদের একটা অ্যালগোরিদম আছে, গ্রেডিয়েন্ট ডিসেন্ট। সেটা কি করে, আমাদের এই ওয়েট গুলোকে আপডেট করে করে আমাদের লসটাকে কমায়, ঠিক আছে? তো আমরা এই লসটাকে কমানোর মাধ্যমে আমরা হচ্ছে সাপোজ হচ্ছে 10টা স্টেপের পরে আমাদের লসটা কমে গেছে, ফাইনাল মডেলটা দিয়ে আমাদের টেস্ট ডাটাকে হাত দিচ্ছি। সো আমাদের এটা মনে রাখতে হবে যে পুরা ইটারেশনে বা পুরা ইপোকে আমাদের টেস্ট ডাটা একবারও ইউজ করা হচ্ছে না, আমরা প্রতিটাতে ট্রেন ডাটা ইউজ করতেছি আর ভ্যালিডেশন ডাটা দিয়ে আমাদের মডেলটার কারেন্ট অ্যাকুরেসিটা দেখতেছি ওই স্টেজে। তো ফার্স্ট স্টেজে কি অ্যাকুরেসি, সেকেন্ড স্টেজে কি অ্যাকুরেসি, এরকম 10 স্টেজ পর্যন্ত দেখতেছি, ঠিক আছে? এরপরে আমরা আমাদের যে মডেলটা পাবো সেটা দিয়ে আমাদের হচ্ছে টেস্ট ডাটাটাকে ইভালুয়েট করবো, এটা আমাদের হচ্ছে বেস্ট মডেল আর এটা হচ্ছে আমাদের ওয়েটটা সবচেয়ে কম। এখন হতে পারে যে অনেক সময় হয়, এটা খুবই রেয়ার, যে আমাদের মডেলটার হঠাৎ করে অ্যাকুরেসি কমতে থাকে, তার মানে আমাদের কি, আমাদের লস ফাংশনটা হঠাৎ করে আবার বাড়া শুরু করছে। সো এটা হয় ডাটার প্যাটার্নের কারণে, ঠিক আছে? আমাদের লস ফাংশনটা হঠাৎ করে আবার বাড়তে থাকে। সো এটার কারণে আমাদের একটা আর্লি স্টপিং বলে একটা টেকনিক আছে। তো সেটা কি করে, যখনই দেখে যে লসটা আবার বাড়া শুরু করছে, আমরা আমরা কি করি, গ্রাফ দেখতে থাকি, যে লস ফাংশনের গ্রাফটা দেখতে থাকি, লস ফাংশনটা কমতেছে কমতেছে কমতেছে, আমরা এই গ্রাফটা দেখতেছি। যখনই দেখলাম লস ফাংশনটা বাড়া শুরু করছে তখন আমরা বুঝবো যে দের ইজ সাম প্রবলেম। সো আমরা আর ইটারেশনে যাব না, হ্যাঁ, আর্লি স্টপিং করব, যে ওই যেই স্টপে হচ্ছে বাড়া শুরু করছে আবার লসটা, সেই স্টপে আমরা হচ্ছে স্টপ করব, ঠিক আছে? সো দিস ইজ দ্য ওভারঅল প্রসেস যেটা আমরা ফলো করে আসলে এই মডেলটার ওয়েট গুলো আপডেট করতেছি। আর হচ্ছে যে লাস্টে যে মডেলটা পাচ্ছি সেটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে বা টেস্টের উপর একটা করতেছি, ইনফারেন্স করতেছি। সো এটা হচ্ছে আমাদের মডেল ট্রেনিং এর পার্টটা, যে আমরা মডেলটাকে ট্রেন করতেছি, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের মডেলটাকে ট্রেন করলাম, এখন মডেলটাকে ট্রেন করার পর আমাদের মডেল সিলেকশনের একটা পার্ট আছে। সাপোজ হচ্ছে আপনার যে টাস্কটা আছে আসলে অনেক কিছু ডিপেন্ড করে, আপনার ডাটাটা হচ্ছে কি, আহ, আপনার ডাটার, আপনার সবার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টাস্ক, যে আপনার কিছু টাস্ক আছে। ক্লাসিফিকেশন একটা টাস্ক, ক্লাসিফিকেশন হচ্ছে আমরা যেমন টাইটানিকের ক্ষেত্রে কি দেখছি, আমার একটা ক্লাসিফিকেশন হচ্ছে টাইটানিকের ক্ষেত্রে আমরা কি দেখছি, যেমন হচ্ছে এই টাস্কটা হচ্ছে, যেমন আমাদের হচ্ছে সাপোজ টাইটানিকে ডাটা দেওয়া ছিল, আমাদেরকে প্রেডিক্ট করা লাগছে যে মানুষটা সার্ভাইভ করবে কিনা, ঠিক আছে?
আমাদের টাইটানিক এর ডাটা সেটটা যদি দেখি, এখানে সার্ভাইভড বলে একটা কলাম আছে। So, আমাদের টাস্ক কি হচ্ছে, আমাদের ডাটা সেটের কাজই হচ্ছে আমাদের এখান থেকে একটা মডেল বানাইতে হবে, যে মডেলটা হচ্ছে এখান থেকে প্রেডিক্ট করতে পারবে যে একটা মানুষ সার্ভাইভ করতে পারছে কিনা, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা, দুইটা ক্লাস আছে, হ্যাঁ। সো ক্লাসিফিকেশন এখানে দুইটা ক্লাস আছে, যেমন হচ্ছে একটা হচ্ছে সার্ভাইভড আর একটা হচ্ছে নট নট সার্ভাইভড, সাপোজ একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। সো এটা হচ্ছে একটা ক্লাসিফিকেশন টাস্ক। তারপর আপনার আপনার মনে করেন আরেকটা ক্লাসিফিকেশন টাস্ক হতে পারে, আপনার কাছে তিনটা, আপনার কাছে হচ্ছে ডগ আর ক্যাট, ডগ ক্যাটের এনিমেল আছে, ডগ ডগ ক্যাটের হচ্ছে ইমেজ আছে। এই ইমেজ গুলাকে আপনি দুইটা ক্লাসে ভাগ করতে পারেন, একটা হচ্ছে ডগের ইমেজ আর একটা হচ্ছে ক্যাটের ইমেজ, ঠিক আছে। সো এটাকে একটা এটাকে আপনি একটা ক্লাসিফিকেশন টাস্ক আকারে দেখবেন, ঠিক আছে। তো ক্লাসিফিকেশন ক্লাসে আমাদের কি থাকে, ক্লাসিফিকেশন টাস্কে আমাদের কিছু ক্লাস থাকে, প্রিডিফাইন কিছু ক্লাস থাকে, ঠিক আছে, প্রিডিফাইন কিছু ক্লাস থাকে, সেগুলোকে আমরা হচ্ছে ক্লাসিফিকেশনের আন্ডারে ফেলাবো। এরপরে যদি আমরা বলি, এরপর হচ্ছে রিগ্রেশন আছে। রিগ্রেশন হচ্ছে যেমন আমাদের হচ্ছে রিগ্রেশনের ক্ষেত্রে হয় কি, যেমন হচ্ছে হাউস প্রাইসের প্রবলেমটার কথা যদি বলি, আমাদের একটা এরকম একটা প্রবলেম থাকবে যেখানে একটা কন্টিনিউয়াস ভ্যালু প্রেডিক্ট করতে হবে, কন্টিনিউয়াস ভ্যালু। যেমন আপনি একটা, সাপোজ আপনি একটা এরিয়াতে নতুন গেছেন, ওই এরিয়ার হচ্ছে আশেপাশের বাড়িগুলোর উপর ভিত্তি করে আপনার বাড়ির জন্য আপনি একটা প্রাইস বলতেছেন। সাপোজ আশেপাশের বাড়িগুলোর ডাটাটা আপনি কালেক্ট করছেন, ওইটার উপর ভিত্তি করে আপনার 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 বাড়ির জন্য ডাটা সাপোজ হচ্ছে মান্থলি হচ্ছে 10,000 টাকা সাপোজ, ঠিক আছে। সো সো এটা একটা প্রেডিকশন, এটা একটা নাম্বার, ঠিক আছে। রিগ্রেশন মেনলি কন্টিনিউয়াস নাম্বার হচ্ছে প্রেডিক্ট করে, ঠিক আছে, কন্টিনিউয়াস নাম্বার নিউমেরিক্যাল ভ্যালু প্রেডিক্ট করে। এই টাস্কটা হচ্ছে রিগ্রেশনের টাস্ক। আর ক্লাস্টারিং এর যে কথাটা ছিল, ক্লাস্টারিং এর যে টাস্কটা ছিল, ক্লাস্টারিং এর টাস্কটা ছিল যে সাপোজ আপনার মনে করেন আপনি একটা শপের আপনার অনেকগুলো কাস্টমারের ডাটা আছে সাপোজ, ঠিক আছে। আপনার ওই শপের মনে করেন কাস্টমারকে বিভিন্ন আপনি ক্যাটেগরিতে ভাগ করতে যাচ্ছেন, যেমন হচ্ছে লয়াল ক্যাটেগরি বা হচ্ছে, ঠিক আছে, সাপোজ হচ্ছে লয়াল ক্যাটেগরি বা যারা ফ্রিকোয়েন্টলি আসতেছে, সো এরকম বিভিন্ন কাস্টমারকে বিভিন্ন ক্লাসে ভাগ করতেছেন। সো এখানে ক্লাসে ভাগ করতেছেন ঠিকই, বাট এটা কিন্তু ক্লাসিফিকেশন থেকে একটু ডিফারেন্স আছে। ক্লাসিফিকেশনে আমরা আগের থেকেই জানি যে আমাদের কয়টা ক্লাস আছে, বাট এখানে আমরা কিন্তু জানি না। ক্লাস্টারিং এ আমরা হচ্ছে কি করি, আমাদের ডাটার যে প্যাটার্নটা আছে ওইটার উপর ভিত্তি করে যতগুলা ক্লাস করা যায়, সাপোজ হচ্ছে আমাদের কাস্টমার ডাটা থেকে আমরা হচ্ছে দেখছি যে 3টা ক্লাসে ভাগ করা যাচ্ছে পুরো ডাটাটাকে। তো আগের থেকে আমরা জানতাম না যে আসলে 3টা ক্লাসে ভাগ করা যাচ্ছে। তো দিস ইজ কল্ড ক্লাস্টার, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যানোমালি ডিটেকশন। সাপোজ হচ্ছে অ্যানোমালি ডিটেকশন হতে পারে যে আপনার আপনার হচ্ছে কিছু অ্যানোমালি থাকে আমাদের ডাটার মধ্যে, সেগুলো আপনার ডিটেক্ট করতে পারি। সেই ধরনের টাস্কের জন্য আমাদের হচ্ছে আরেকটা টাস্ক, ঠিক আছে। আবার টাইম সিরিজ থাকে আমাদের কাছে। সাপোজ হচ্ছে অনেক বছর, অনেক ধরনের, অনেক দিনের, বছরের ডাটা আছে। সাপোজ একটা কোম্পানির সেলস এর ডাটা আছে, মনে করেন 2000 সাল থেকে শুরু করে 2010 সাল পর্যন্ত সাপোজ। এখন আমি কি করতেছি, 2010 থেকে 2010 সালের ডাটা আছে, ঠিক আছে। সো এইটার উপর ভিত্তি করে সেলস এর ডাটা আছে। এখন 2011 সালে কত সেল হবে, হ্যাঁ, সাপোজ সেলস কেমন হবে, সেলের পার্সেন্টেজ কেমন হবে, আমার কোন প্রোডাক্টটা কেমন বিক্রি হবে। সো এই যে টাইম সিরিজ, অনেক অনেক দিনের আপনার টাইমের ডাটা আছে। সো এটার উপর আমরা হচ্ছে কিছু অ্যালগোরিদম আছে। সো প্রতিটার জন্যই আলাদা আলাদা অ্যালগোরিদম আছে। আমরা ফার্স্টে আসলে আমাদের কাজটাই হচ্ছে বুঝা যে প্রবলেমটা আসলে কোন ক্যাটেগরিতে পড়ে, যেটা ক্লাসিফিকেশন নাকি রিগ্রেশন নাকি ক্লাস্টারিং নাকি টাইম সিরিজ। এটাকে যখন বুঝবো তখন আমরা অটোমেটিক্যালি জানবো যে ক্লাসিফিকেশনের জন্য এই 4টা অ্যালগোরিদমই আছে বা 5টা অ্যালগোরিদমই আছে, রিগ্রেশনের জন্য এই অ্যালগোরিদম গুলোই আছে, হ্যাঁ, ক্লাস্টারিং এর জন্য এই অ্যালগোরিদম গুলোই আছে। সো দিস ইজ হাউ উই সলভ দিস প্রবলেম। সো আমরা প্রবলেমটা দেখে আমরা আসলে ডিফাইন করে ফেলবো যে আমাদের প্রবলেমটা আসলে কোন ক্যাটেগরিতে পড়তেছে। সো মডেলটা সিলেক্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। তারপর আমাদের আরো জিনিস আছে, যেমন ডাটা টাইপের উপর আছে, ডাটার স্ট্রাকচারের উপর ভিত্তি করে মডেল সিলেক্ট করা যায়, ডাটার সাইজের উপর ভিত্তি করে, হ্যাঁ, তারপরে হচ্ছে ডাটার কোয়ালিটির উপর ভিত্তি করে। সো দেয়ার আর ডিফারেন্ট টেকনিক্স, যে আসলে হইতে পারে যে মিসিং মিসিং ভ্যালুর উপর সাপোজ একটা মডেল অনেক ভালো কাজ করে, আরেকটা মডেল হচ্ছে মিসিং ভ্যালু থাকলে ওই মডেলটার পারফরমেন্স খারাপ হয়। একটা মডেল হচ্ছে নয়েজকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, আরেকটা মডেল মনে করে নয়েজকে ভালো করে হ্যান্ডেল করতে পারে না। প্রতিটা মডেলই কিছু প্রোজ এন্ড কোনস আছে, ঠিক আছে। কোনো মডেল হচ্ছে লার্জ ডাটা সেটে ভালো করে, কোনো মডেল হচ্ছে স্মল ডাটা সেটে ভালো করে, কোনো মডেল হচ্ছে লার্জ ডাটা স্কেলেবল হয়, আপনার ডাটা সেট যত বাড়বে মডেল স্লো হবে না। আবার আবার অনেক ক্ষেত্রে দেখবেন একটা লার্জ ডাটা সেটে একটা মডেল খুব স্লো পারফর্ম করতেছে। সো দেয়ার আর ডিফারেন্ট থিংস টু কনসিডার। ওইটার উপর ভিত্তি করে আপনাকে এই মডেলটা সিলেক্ট করতে হবে, তারপরে আপনি মডেলটা সিলেক্ট করার পরে এখানে বসাই দিবেন। আর আপনি ডেফিনেটলি অনেকগুলো মডেল দিয়ে ট্রাই করবেন। আমরা কোনো সময় এমন হয় না মেশিন লার্নিং এ যে আমরা একটা ধরেই ফেলি যে আহ, আমরা এই মডেলটাই নিব, এরকম না। আপনার ওই ক্যাটেগরির আন্ডারে সাপোজ 4টা মডেল আছে, আপনি 4টার মধ্যে
চারটা ইউজ করে দেখতে পারেন বা তিনটা ইউজ করলেন, ঠিক আছে। সো দেয়ার শুড বি, দেয়ার ইজ আ প্রসেস পুরো জিনিসটা করার। আচ্ছা, সো আমরা দেখলাম যে মডেল কিভাবে, মডেল ইভালুয়েশন নিয়ে মানে মডেলের যে সিলেকশন নিয়ে কথা বললাম। সো এখন মডেল ট্রেনিং নিয়ে কথা বললাম, মডেল ইভালুয়েশন হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কাজ। সো আমরা কিন্তু এখানে কিছু ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, হ্যাঁ আমি নিচ্ছি কোশ্চেন নিচ্ছি। আমরা কিছু ম্যাট্রিক্স দেখতে পারছি যে হচ্ছে সাপোজ একটা একটা টাস্ক, প্রতিটা টাস্কের জন্য কিছু ম্যাট্রিক্স থাকে, হ্যাঁ। সাপোজ হচ্ছে আমি যেটা বললাম অ্যাকুরেসি বললাম, ঠিক আছে, আরো কিছু ম্যাট্রিক্স আছে, F1